নমস্কার দর্শক বন্ধুরা, দেখছেন ডিডি ত্রিপুরার একটি বিশেষ অনুষ্ঠান বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আমাদের আজকের এই বিশেষ আলোচনা। দর্শক বন্ধুরা, আপনারা অনেকেই হয়তো জানেন যে গোটা পৃথিবীতে প্রতি বছর প্রায় 20 লক্ষর ওপর শিশু জন্মের সময় মৃত্যু হয়, অর্থাৎ সে স্টিল বর্ন হয়, মৃত শিশুর জন্ম হয়। আবার জন্মের 1 মাসের মধ্যে আরও প্রায় 20 লক্ষ শিশুর মৃত্যু হয়। অবশ্যই আমরা একটা জিনিস জানি যে গর্ভকালীন সময় খুব গুরুত্বপূর্ণ থাকে মায়েদের জন্য, একটা ডেঞ্জার পিরিয়ড থাকে। তো এই গর্ভকালীন সময়ে এবং এই প্রসবকালীন সময়ে প্রায় 3 লক্ষ মহিলাদের মৃত্যু হয় গোটা বিশ্ব জুড়ে প্রতি বছর। আর আরও ভয়ানক ব্যাপার যে 2021 সালে ভারতবর্ষে 2,86,482টি মৃত শিশুর জন্ম হয়েছিল। এখন বলা হচ্ছে যে পৃথিবীতে প্রতি 1000 শিশুতে 13.9টি মৃত শিশু জন্ম হয় এবং ভারতবর্ষে প্রতি 1000 শিশুতে 12.2টি মৃত শিশু জন্ম হয়। তো বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আজ আমরা একটু গভীরে যাব, আমরা ভাববার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব যে কেন শিশুদের মৃত্যুর এই হার এবং শিশু মৃত্যুর এই হার কমিয়ে আনতে, হ্রাস করতে কী কী করা প্রয়োজন, কিভাবে আমরা মা এবং শিশুকে সুস্থ রাখতে পারি। তার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট মাইক্রোবায়োলজিস্ট, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর বিধান গোস্বামী। স্যার, স্বাগত আপনাকে অনুষ্ঠানে। স্যার, প্রথমেই একটু আমরা জানবো আপনার কাছে যে বিশ্ব স্বাস্থ্য দিবস, ওয়ার্ল্ড হেলথ ডে 7ই এপ্রিল যেটা পালন করা হয়, সেটা কেন পালন করা হয় স্যার? অ্যাকচুয়ালি আমরা যদি দেখি যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটা 1948-এ এস্টাবলিশড হয়েছিল। আচ্ছা। তারপর থেকে দেখে গেল যে সারা পৃথিবীতে যদি আমরা দেখি যে বিভিন্ন এরিয়াতে বিভিন্ন ধরনের সমস্যাগুলো আছে এবং কোনো একটা সংগঠনের পক্ষে একটা জিনিস, এটা WHO হোক বা যে কোনো সরকারি ব্যবস্থাপনাই হোক বা NGO হোক, একটা পুরো বছর একটা জিনিস চালিয়ে নিয়ে গেলে মানে বিভিন্ন ধরনের সমস্যা একটা জিনিসের মধ্যে থাকে। আচ্ছা। তো যেটা আমাদের ওয়ার্ল্ড হেলথ ডে, যেটা এটা 1950 থেকে বেসিক্যালি এক্সিস্টেন্সে আছে। তো ওই সময় ঠিক করা হয় যে যেটা একটা মানে বিভিন্ন ধরনের যে সমস্যাগুলি আছে, একটা পার্টিকুলার সমস্যা নিয়ে মানে ওই সারা বছর এটার প্রচার করা হবে। এটার উদ্দেশ্য এমন না যে ওই জিনিসটাকে আমরা সবসময় নেগলেক্ট করে যাচ্ছি, কিন্তু ওই জিনিসটা যেটা আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উপর মারাত্মকভাবে প্রভাব ফেলছে, ওইটাকে ফোকাস করে ওই একটি বছর ওইটার উপরে প্রচার করা হবে, মানুষকে সচেতন করা হবে। সঙ্গে সঙ্গে বিভিন্ন NGO, সরকারি কর্মচারী, সরকার বা বিভিন্ন ধরনের যে সমস্ত এটার সাথে জড়িত লোকেরা আছে, সবার মধ্যে সচেতনতা সৃষ্টি করে একটা বৃহত্তর রূপে মানুষকে জাগরিক করে তোলা হবে, যাতে ওই হেলথ রিলেটেড ইস্যুটাতে আরও বেশি এগিয়ে যাওয়া যায় এবং আরও বেশি চিন্তাভাবনা করে বিভিন্ন ধরনের পলিসি সৃষ্টি করা যায় বা ইন্টারফারেন্স সৃষ্টি করা যায় ওই ব্যবস্থা থেকে উত্তরণের জন্য। তাহলে একটা অধিক গুরুত্ব দেওয়া হয় সেই ফেজটার মধ্যে, সেই একটা বছর একটা যে কোনো একটা ভাবনাকে সামনে রেখে। তাহলে এবার স্যার যে ভাবনাটা আমরা দেখতে পাচ্ছি, হেলদি বিগিনিংস হোপফুল ফিউচার, বা যেটাকে আমরা বলছি স্বাস্থ্যকর সূচনা এবং আশাবাদী ভবিষ্যৎ, এটা কি এটা কেন করা হয়েছে এবার? এটার মানে আমরা যদি দেখি যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যখনই প্রতি বছর যে ওয়ার্ল্ড হেলথ ডেতে একটা থিম নিয়ে চলে, যে এবারের থিমটা হচ্ছে গিয়ে যে হেলদি বিগিনিংস অ্যান্ড হোপফুল ফিউচার। তার মানে যেটা বাংলায় বললে স্বাস্থ্যকর সূচনা এবং আশাবাদী ভবিষ্যৎ। তো এখন হচ্ছে যে জিনিসটার যদি কোনো জিনিসের বিগিনিং যদি ভালো না হয়, সাপোজ আমি একটা বিল্ডিং করছি, ওটা যদি আমার ফাউন্ডেশন ঠিক না থাকে, তাহলে আমি 4 স্টোরির 5 স্টোরির 7 স্টোরির বিল্ডিং তৈরি করবো কীভাবে? সিমিলারলি হেলথের মধ্যে দেখে গেছে যে যেখান থেকে আমাদের সূচনা, আমরা যেখানে যেই পরিবেশে যেই ক্যাটাগরিতেই থাকি, আমাদের সূচনা আমাদের মায়েদের থেকেই শুরু হচ্ছে। একদম। এবং সেই মায়েদেরকেই যদি আমরা সুরক্ষিত না করতে পারি, যে স্ট্যাটিস্টিক্সটা আপনি বলছিলেন যে প্রায় 3 লক্ষ মায়েরা মারা যাচ্ছেন প্রসবকালীন সময়ে বা প্রসবের পর বা উই রিলেটেড, প্রেগনেন্সি রিলেটেড, এবং এটা একটা হিউজ নাম্বার। এবং এর সাথে জড়িয়ে যদি আমরা এদেরকে সুরক্ষিত না করতে পারি, এবং যেটা বলছেন যে নিওনেটাল যে ডেথটা, এটা অ্যাকচুয়ালি প্রতি সেকেন্ডে স্ট্যাটিস্টিক্স বলছে প্রতি 7 সেকেন্ডে একজন করে শিশু মারা যাচ্ছে। তো এটা একটা ভয়ঙ্কর পরিবেশ। তো এবার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই
থিমটাকে সামনে রেখে এগিয়ে যেতে চাইছেন, যাতে আমরা মাতৃত্বের সুরক্ষা দিতে পারি এবং ওদের যে সমস্ত প্রেগনেন্সি চলাকালীন সময়ে একজন প্রসবকালীন মায়েদের যে সমস্ত চিকিৎসা দরকার, যে সমস্ত খাবার দরকার, যে সমস্ত পরিচর্যা দরকার, যেটা ওরা সঠিক সময়ে পেতে পারেন। এবং এটা যদি ওরা সঠিক সময়ে পান, তো ফলশ্রুতিতে আমরা যে স্টিল বার্থ বলছি, বা আমরা যে নিওনেটাল লো বার্থ ওয়েট বলছি, বা নিওনেটাল ডেথ বলছি, এটাকেও কমিয়ে আনা সম্ভব হবে। তো ওই টার্গেটটাকেই সামনে রেখে একটা বৃহত্তর পরিবেশ সৃষ্টি করা এবং একটা বৃহত্তর ভবিষ্যৎ তৈরি করার জন্য এই স্লোগানটা নিয়ে WHO এই আগামী 1 বছর কাজ করে যাবে। ঠিক 2025 সাল থেকে শুরু করে 2026 সাল, এই একটি বছর। ডাক্তারবাবু যেটা বলছিলেন যে সবসময় কিন্তু গুরুত্ব দিয়েই কাজ করা হয় বিভিন্ন সেক্টরে, কিন্তু এই 1 বছর যে একটু বেশি গুরুত্ব দেওয়া হবে অবশ্যই মায়েদের স্বাস্থ্য এবং যারা নবজাতক শিশু তাদের স্বাস্থ্যের দিকে। জন্মের আগে এবং জন্মের পরে একটি শিশু কিভাবে সুস্থ থাকতে পারে, মা কিভাবে সুস্থ থাকতে পারে, তার ওপর একটু অধিক গুরুত্ব দেওয়ার জন্যেই কিন্তু সচেতনতা গড়ে তোলার জন্যই এবারের এই বিশ্ব স্বাস্থ্য দিবসের ভাবনা। এখন স্যার কথা হচ্ছে যে শিশু মৃত্যু যেটা আমরা বলছি স্টিল বার্থ, মানে জন্মের সময় দেখা যায় যে আগেই বাচ্চাটির মৃত্যু হয়েছে, শিশুটির মৃত্যু হয়েছে। স্যার এটার কারণ কি থাকে, মানে কি কি কারণে এমন হয়? বেসিক্যালি মানুষ কি করে বুঝবে যে কোন জায়গাটাতে অ্যাওয়ার থাকবে মানুষ? স্টিল বার্থ অ্যাকচুয়ালি কী কারণে হয় মানে পিন পয়েন্ট করাটা খুব মুশকিল, কিন্তু বিভিন্ন ধরনের কারণ থাকতে পারে। মায়ের বিভিন্ন রোগ থাকতে পারে, ডায়াবেটিস থাকতে পারে, হিমোগ্লোবিন কম থাকতে পারে, রক্তাল্পতা আমরা যাকে বলি, বা আরও বিভিন্ন ধরনের রোগ থাকতে পারে। আরেকটা জিনিস হতে পারে পুষ্টি, সিভিয়ার পুষ্টিতে উনি মানে ঠিকমতো পুষ্টি নাও নিতে পারেন, এই সমস্ত প্লাস জেনেটিক্যাল একটা ফ্যাক্টর থাকতে পারে। কিন্তু এখন আমরা যদি মানে অ্যান্টিনেটাল চেকআপগুলি চালিয়ে যাই, তো অ্যান্টিনেটাল চেকআপ যখন মা আসবেন তখন পরিস্থিতিতে বিভিন্নভাবে এটাকে ভাগ করা হয়েছে। যেমন WHO বলছে যে আমাদের 4টা যদি আমরা অ্যান্টিনেটাল মানে টোটাল আজকে প্রেগনেন্সি কনসিভ করার পর থেকে টার্মিনেশন অবধি 4টা যদি আমরা ANC করি তাহলে হবে। কিন্তু রিসেন্ট স্টাডি দেখিয়েছে এবং ভারতবর্ষে এই মুহূর্তে যেটা আমরা বলছি যে 8টা করতে হবে। ফার্স্ট আপনি 12 উইকসে করুন প্রেগন্যান্সি কনসিভ করার। আমি আগে বুঝবো কি করার কথা আপনি বলছেন। ANC বলতে আমরা ANC মানে অ্যান্টিনেটাল চেকআপ, মানে যেখানে হয়ে গেল আপনার পার্শ্ববর্তী যে সমস্ত স্বাস্থ্য কেন্দ্র আছে বা হসপিটাল আছে, বা আপনি যদি মনে করেন আপনি কোনো চিকিৎসকের কাছে প্রাইভেটলি দেখাতে যান, তো আপনি যাবেন গিয়ে ওনাকে চেকআপ করানোর একটা দরকার আছে। মানে প্রেগন্যান্সি পিরিয়ডে চেকআপ, মানে আপনি কনসিভ করলেন তখন থেকে যে চেকআপটা দরকার আছে। এবং এই চেকআপ করলে পর পিরিয়ডিক্যালি যখন চেকআপ করবেন একজন চিকিৎসক বা একজন স্বাস্থ্যকর্মী, তখন উনি বুঝতে পারবেন যে কোনো ধরনের যদি অস্বাভাবিকতা লক্ষ্য করা যাচ্ছে, তখন উনি বুঝতে পারবেন, তখন উনি সতর্ক করবেন এবং সেই জায়গায় যদি কোনো ধরনের কারেক্টিভ মেজার থাকে তো ওইটাও উনি নিতে সাহায্য করবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভ্যাকসিন বা কখন নেবেন ওই সম্বন্ধে উনি ওনাকে অবগত করবেন। ঠিক। সেকেন্ড জিনিস হচ্ছে যে আমাদের যে টাইমিংগুলি আছে, যে আমরা বলছি যে 12 উইকস, 20 উইকস, 26 উইকস, 28 উইকস, এরকম থেকে 38, 40 উইকস এবং 41 উইকস, এই 8টা মানে অ্যান্টিনেটাল চেকআপ যদি আপনি করান, তাহলে বাচ্চাদের মানে পর্যায়ক্রমিক যে ধারাবাহিকভাবে ওদের যে ডেভেলপমেন্ট হয় যখন মাতৃগর্ভে বাচ্চা আছে, তো ওইটাকে কিছু ক্ষেত্রে ডিটেক্ট করেন। বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা স্বাস্থ্যকর্মীরা বুঝে ওটা আপনাকে করিয়ে নেবেন, স্ক্রিনিং হয়ে যাবে। এবং সেই ক্ষেত্রে যে স্টিল বার্থ যেটা, এটার আশঙ্কা অনেকটাই কমে যাবে। তাছাড়া সেই ক্ষেত্রে যদি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সোনোগ্রাফি বা যাই হোক করে যদি দেখা যায় যে বাচ্চার গ্রোথ ঠিক মতো হচ্ছে না, বা আমরা যেটা বলছি লো বার্থ ওয়েট বেবি অ্যান্ড অল, তাহলে ওইটারও কারেক্টিভ মেজার ওরা নিতে পারবেন। তাছাড়া কোনো ধরনের যদি কনজেনিটাল অ্যানোমেলি থাকে বাচ্চার, এটাও ডিটেক্ট করা সম্ভব হয়। কাজে এই চেকআপটা, অ্যান্টিনেটাল চেকআপটা খুব জরুরি। কারণ আমরা জানি যে ভারতবর্ষে শুধু আমাদের এই অঞ্চলে না, সারা ভারতবর্ষেই যদি আমরা দেখি রক্তাল্পতা একটা বিরাট অ্যানিমিয়া যেটাকে আমরা বলছি, এবং এই সামান্য একটা অ্যানিমিয়া কিন্তু বিভিন্ন ধরনের রোগের জন্ম দিতে পারে। সামান্য একটা ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি বিভিন্ন ধরনের নিউরাল টিউব ডিফেক্ট থেকে নিয়ে অনেক কিছু বাচ্চাদের মধ্যে দিতে পারে। কাজে ওই সময়ে মায়েদের যে পরিচর্যা, এটা খুব ইম্পর্টেন্ট।
ঠিক। সেকেন্ড জিনিস হচ্ছে যে আরেকটা জিনিস আমরা ভাবি যে প্রেগনেন্সি হয়ে গেলে একটা এখন মানে আমাদের পরিবর্তিত পরিস্থিতি এবং জীবনযাপনের একটা ধারণা হয়ে গেছে যে যদি কেউ কনসিভ করে প্রেগনেন্সি করে তাহলে সে বোধহয় নড়াচড়া করতে পারবে না, তাকে বসে থাকতে হবে। ওকে। কিন্তু সেই যে Rest এ ভ্রান্ত থাকতে হবে। রেস্টে থাকতে হবে, মানে 24 আওয়ার্স রেস্টে, কিন্তু সেই ভ্রান্ত ধারণাগুলি থেকে বেরিয়ে আসতে হবে। আচ্ছা। যে এমন না যে হেভি কোনো কাজকর্ম, কিন্তু নর্মাল কাজকর্ম, বাড়ি ঘরে হাঁটা চলা বা অল্প যারা কোনো কাজই করছেন না, একটু মর্নিং ইভিনিং ওয়াক বা চিকিৎসকের পরামর্শ নিয়ে একটু লাইট এক্সারসাইজ, এগুলি করলে রাদার বাচ্চার গ্রোথ ভালোই হবে, খারাপ হবে না। তাছাড়া আরেকটা জিনিস হচ্ছে আজকাল যেহেতু আমাদের লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে, আমরা প্রচুর অবিস মাদার পাচ্ছি, প্রচুর হাইপারটেনসিভ মাদার পাচ্ছি, প্রচুর ডায়াবেটিক মাদার পাচ্ছি, বা জিডিএম হতে পারে, মানে ওনার প্রেগনেন্সি কনসিভ করার পর ওনার ডায়াবেটিস আসতে পারে। তো এইগুলি যদি আমরা ইনিশিয়ালি স্ক্রিনিং না করি তো বাচ্চাদের কিন্তু একটা রিস্ক অবশ্যই থেকে যায় ডেলিভারির সময়ে। তো এই কারণে আমি যেটার উপর স্ট্রেস করব, যেটা আমাদের হচ্ছে যে স্বাস্থ্যকর সূচনা যদি আমাদের করতে হয়, হেলদি বিগিনিং করতে হয়, তাহলে আমাদের মায়েদেরকে অবশ্যই সেই অ্যান্টিনেটাল চেক আপের আন্ডারে আনতে হবে। মানে প্রেগন্যান্সি আসার সঙ্গে সঙ্গে থেকে শুরু করে দিতে হবে। প্রেগন্যান্সি আসার সঙ্গে সঙ্গে ইরেসপেক্টিভ অফ জেস্টেশনাল এজ ওনার আসা উচিত পার্শ্ববর্তী। আমাদের এখন অনেক হেলথ সিস্টেম, রোবাস্ট হেলথ সিস্টেম। সেটাই জানার ছিল যে আমরা এই যে চেক আপটার কথা আপনি বলছিলেন যে কোনো স্বাস্থ্য কেন্দ্রে গেলেই হবে বা যে কোনো একজন চিকিৎসকের কাছে গেলেই হবে। আমরা জানি যে মা ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ, শিশু ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ বা গাইনোকোলজিস্ট যারা, তারা দেখেন। এখন কথা হচ্ছে যে প্রত্যেকটা স্বাস্থ্য কেন্দ্রে যে কথাগুলো আপনি বলছিলেন, যে চেক আপগুলোর কথা আপনি বলছিলেন, সেগুলো কি অ্যাভেলেবেল আছে কিনা, বা সেখানে যখন ডাক্তারবাবুরা থাকেন ওনারা করতে পারেন কিনা, বিশেষ করে প্রত্যন্ত এলাকায়? আমি গোটা ভারতবর্ষের কথা বলছি। প্রত্যন্ত এলাকায় বেসিক্যালি শুধু যারা চিকিৎসকেরা আছেন তারাই নয়, ইভেন আমাদের যে সমস্ত আশাকর্মীরা আছে, যে সমস্ত স্বাস্থ্যকর্মীরা আছে, সবাইকেই এইসব ব্যাপারে ট্রেন করা হয়। আচ্ছা। তো আমাদের উদ্দেশ্য যেটা হচ্ছে, প্রথম হওয়ার সাথে সাথে আপনি যদি কারোর সাথে যোগাযোগ না করতে পারেন, আপনি নিয়ার বাই যে আশাকর্মী আছে ওনার সাথে যোগাযোগ করুন। আচ্ছা। উনি কিছুটা ট্রেন আছেন, উনি বুঝবেন। যদি সমস্যা মনে হয় তো উনি আপনাকে ওখান থেকে নিয়ে যাবেন যেখানে যেখানে আপনার দরকার পড়ে। এবং আমাদের বলতে দ্বিধা নেই যে আমাদের রাজ্যে একটা রোবাস্ট হেলথ সিস্টেম কাজ করছে, এবং এখানে আশাকর্মী থেকে নিয়ে আমাদের সিএইচওরা আছেন, খুব ভালো, দে আর ট্রেন্ড। অ্যাটলিস্ট আপনার প্রেশার, সুগার টেস্ট, প্রেগনেন্সি টেস্ট, এগুলি সব কিছু, ভ্যাকসিনেশন সব কিছু করিয়ে দিতে পারছেন। এখন উনি করতে গিয়ে কোনো ব্যাপারে বুঝতে পারছেন যে আপনার কিছু প্রবলেম আছে, তখন ন্যাচারালি উনি আপনাকে নেক্সট ইয়েতে হায়ার লেভেলে রেফার করবেন। ওকে। এখন আমি যেটা বলছি যে নর্মাল যে প্রেগনেন্সিগুলি, আমাদের 90% প্রেগনেন্সি তেমন কোনো ধরনের অসুবিধার সৃষ্টি হয় না, কমপ্লিকেশন হয় না, নর্মালি হয়ে যায় এদের। কিন্তু আজকালকের আমাদের যে পরিবর্তিত যে সামাজিক পরিস্থিতি, আর্থসামাজিক পরিস্থিতি চেঞ্জ হচ্ছে, আমরা ম্যাক্সিমাম সময় ফাস্ট ফুডের উপর ডিপেন্ড করছি, আমরা এক্সারসাইজ একদমই করছি না, যান্ত্রিক জীবন, বেসিক্যালি সেডেন্টারি লাইফস্টাইল। আগে অ্যাটলিস্ট হেঁটে গিয়ে আমাদের চিঠিটা ড্রপ করতে হতো, এটা আমরা মেসেজের মাধ্যমে করছি। তো যার ফলে ওই পরিস্থিতির মোকাবিলা করতে গেলে আমাদের প্রত্যেকের একটু মানে নিজেদের থেকেও একটু সচেতন হতে হবে আর হেলথ কনসিয়াস হতে হবে। এবং আমাদের এই যে সেডেন্টারি লাইফস্টাইল, মানে আমরা বসে বসে জীবন কাটাচ্ছি, বসে কাজ, বসে থাকা, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। ইভেন কি আপনি যেটা বলছিলেন যে যারা কনসিভ করছেন, যারা প্রেগনেন্ট মাদাররা, তাদেরও অল্প বিস্তর কাজকর্ম, মুভমেন্ট করা প্রয়োজন, একদম বসে থাকাটা তাদেরও উচিত হবে না। এখন কথা হচ্ছে স্যার, স্টিল বার্থের কথা যখন আমরা বলছি, আপনি এটা তো হচ্ছে যে যখন কনসিভ করছে, প্রেগনেন্সির সময় কী ধরনের চেক আপ মায়ের করতে হবে বা কিছু। পুষ্টি একটা কথা আছে যেটা আমরা প্রায় সময় শুনি যে অপুষ্টিজনিত কারণে বাচ্চারা ভুগছেন। তো সেখানে কি জন্মের আগে মায়ের খাওয়ার ওপর বাচ্চার খাওয়ার যে গুরুত্বটা কতটা আসে স্যার? না, অবশ্যই। যে যখনই মা কনসিভ করছেন, তখন বাচ্চাটা যখন মায়ের জঠরে আছে, তখন ওর খাবার কিন্তু মায়ের থ্রুতেই আসছে। এখন সেই সময় মায়ের যা নর্মাল খাবার, তার থেকে অতিরিক্ত খাবার কিছুটা দরকার পড়ে। আমি বলছিলাম ফলিক অ্যাসিডের কথা, ক্যালসিয়াম, এগুলি কিছু সাপ্লিমেন্ট দিতে হয়, যেগুলি বাচ্চা পেয়ে যাবে মায়ের কাছ থেকেই। এবং মায়ের নর্মাল খাবারের উপরেও কিছু পুষ্টিকর খাবার। এখন আমরা যেটা বলছি যে এমন না আপনি বাজার থেকে গিয়ে 1 কেজি আপেল কিনে নিলেন, 2 কেজি আঙ্গুর কিনে নিলেন, খেয়ে নিলেন। এটাকে বলে সুষম খাদ্য। সুষম খাদ্য মানে ব্যালেন্স ডায়েট। এটা আপনি সব ধরনের আপনার খাবার মধ্যে, যেমন শর্করা রাখবেন, সবজি রাখবেন, ফল রাখবেন, কিছু প্রোটিনও রাখবেন। তো এই ধরনের সব কিছু রেখে একটা সুষম খাবার খাবেন। অ্যাকচুয়ালি আমাদের ফ্যামিলিগুলিতে কি হয়,
এখন বাই অ্যান্ড লার্জ আপনি যদি দেখেন যে ভারতবর্ষে যে সমস্ত ফ্যামিলি মায়েরা খাবার নিয়ে বসে, প্রথমে বাড়ির পুরুষ লোকেরা সবাইকে ছেলে মেয়ে বসিয়ে সবাইকে খাইয়ে দিচ্ছে, তারপর যা বেঁচে আছে ওইটাই সে খেয়ে নেয়, মারা খাচ্ছে। হয়তো এমন হতে পারে যে আপনি বাড়ি ঘরে আনছেন মাছ মাংস সবই আনছেন, কিন্তু ওইটার মায়ের কাছে যাচ্ছে না, এর আগেই শেষ হয়ে যাচ্ছে, বা মা হয়তো ছেলেকে দিয়ে দিচ্ছেন, মেয়েকে দিয়ে দিচ্ছেন। এটা তো যখন একজন মা কনসিভ করবেন তখন এটা আমাদের স্পেশাল দায়িত্ব নিয়ে দেখতে হবে যে আমরা যতটুকু খাবার খাচ্ছি, আমরা যতটুকু খাবারের এবং যে পরিমাণ খাবারের ভাগিদার আমাদের, সেই মাও যেন ততটুকু খাবারেরই ভাগিদার হয়। এর জন্য যারা আমাদের মানে ফ্যামিলিতে যারা বয়োজ্যেষ্ঠ লোকেরা আছেন, যারা এটাকে করছেন, তাদেরও একটু যত্নবান হতে হবে, কারণ সমাজ এখন চেঞ্জ হয়ে যাচ্ছে, যে সেই আমাদের এখন বেরিয়ে আসতে হবে এবং দেখতে হবে, এবং মায়েদেরও একটু সেলফিশ হতে হবে, যে ওনার জন্য খাবারটা রাখতে হবে, উনি ওনার জন্য অতিথিটির জন্য ওনার খেতে হবে, সেই কথা মাথায় রাখতে হবে। কারণ দুর্বল খাবার শুধু মাকে দুর্বল করবেন না, ওনার আগামী দিনের অতিথিটিকেও দুর্বল করবে। ওকে স্যার, আপনি যেখানে বলছিলেন যে হালকা বিস্তর মুভমেন্ট করতে হবে এবং খাবার কথা আপনি বলছিলেন, কিন্তু তার আগে যেটা বলছিলেন যে একদম বসে থেকে সেডেন্টারি লাইফস্টাইল যেন কোনো প্রেগনেন্ট উমেন না করে থাকেন। এখন গর্ভকালীন মৃত্যুর তো অনেকগুলো কারণ থাকে, গর্ভকালীন অবস্থায় যে মায়েদের মৃত্যু হয় এবং প্রসবকালীন সময় মায়েদের মৃত্যু অনেক, এই যে প্রায় 3 লক্ষ গোটা পৃথিবী জুড়ে মহিলাদের মৃত্যু হয় এই সময়টাতে। এখন কথা হচ্ছে যারা এক্সেসিভ পরিশ্রম করেন, যাদের আর্থসামাজিক কন্ডিশন যাদের খারাপ, ওই সময়টাতে যাদের এক্সারসাইজ বা প্রচুর পরিশ্রম করেন, ফিজিক্যাল ওয়ার্ক করেন, তাদের জন্য সেটা কতটা ডেঞ্জারাস হয় স্যার? তাদের কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হয়? যখন প্রেগনেন্সি পিরিয়ডে অ্যাকচুয়ালি এক্সেসিভ পরিশ্রম করাটা ঠিক না। আমি যেইভাবে বলছি যে একটা নিয়ে এই স্বাস্থ্যকর্মী বা কাছ থেকে একটা পরামর্শ নিয়ে সেই অনুযায়ী পরিশ্রম করা উচিত, কিন্তু তার মানে এই না যে আপনার ঘরের মধ্যে একদম সোজা বসে থাকতে হবে। আমরা অনেক দেখি যে যারা অ্যাকচুয়ালি পরিশ্রম করেন, সারা বছর পরিশ্রম করেন, এরাও হেলদি বাচ্চার জন্ম দিচ্ছেন এমন কিছু না। হয়তো বা অপুষ্টিজনিত কারণে উনি ভুগছেন, এবং উনি যেই অপুষ্টি কারণে ভুগছেন সেটা ওনার বাচ্চার উপরে অবশ্যই প্রভাব ফেলবে। তো নর্মাল কাজকর্ম আপনি চালিয়ে যেতে পারেন, কিন্তু আপনি যদি এখন পাথর ভাঙার কাজে লেগে যান তো এটাতে তো একটা সমস্যার সৃষ্টি হবে, কারণ এটা একটা এক্সট্রা বোঝা। আমরা দেখছি এই যে নির্মাণ শ্রমিকরা যারা, তারা অনেক সময় প্রেগন্যান্সি পিরিয়ডে এই ধরনের নির্মাণ শ্রমিকরা ওরা পড়ছেন, এবং আমরা যদি দেখি যে নির্মাণ শ্রমিক যারা আছেন, যারা মালিকানা ভিত্তিতে কাজ করছেন, ওদের পুষ্টিও খারাপ হচ্ছে। আমরা যখন দেখি হিমোগ্লোবিন লেভেল ওদের অনেক কম থাকে, ওদের সেই ধরনের যেমন যে ভ্যাকসিনগুলি ওনার নেওয়া সেই ধরনের এদের এক্সপোজ করা হয় না। কারণ আমাদের ওই সমস্ত জিনিসের প্রতি খুব লক্ষ্য রাখতে হবে, কারণ আমাদের যেই সমস্যা, আমাদের সমস্যাটা দেওয়া হচ্ছে প্রচুর, কিন্তু নেবার জন্য লোক এগিয়ে আসছে না। তো আমাদের সেই মালিক পক্ষ বা যাদের আন্ডারে ওরা কাজ করছেন ওদেরকেও সচেতন করতে হবে যে ও যদি ঠিকমতো খাবার না খায়, ও যদি স্বাস্থ্য পরামর্শ না দেয়, সে যদি ভ্যাকসিনগুলো না নেয়, তো আগামী দিনে তার যেই বাচ্চাটা পৃথিবীতে আসছে সেও আরেকটা বোঝা হয়ে দাঁড়াবে আমাদের ইয়েতে। এখন আমরা চিন্তা করলাম যে না, আমি একজন বিরাট বড় একজন চিকিৎসক বানিয়ে দেব, একজন ইঞ্জিনিয়ার বানিয়ে দেব, একজন IAS অফিসার বানিয়ে দেব, কিন্তু যদি তাকে পুষ্টিকরভাবে এই পৃথিবীতে নাই আনা যায়, যেটা বলছে যে হেলদি বিগিনিংস, তো হেলদি বিগিনিংসই যদি না হয়, আগামীতে আমরা কিভাবে চিন্তা করব যে সে একজন প্রোডাক্টিভ জন্ম দেবে? তো বেসিক উদ্দেশ্য WHO এর মধ্যে হচ্ছে যে আমাদের ওই স্ক্রিনিংগুলো ঠিক রাখতে হবে, মায়েদের পুষ্টি ঠিক রাখতে হবে, তাদের রেগুলার এক্সারসাইজ যেগুলি আছে বা যেগুলি অল্প বিস্তর পরিশ্রম করতে হবে, যে সমস্ত ভ্যাকসিন ওদের নেওয়ার কথা এগুলি করতে হবে। এই সমস্ত যখন আমরা মায়েদের ANC করব, মানে অ্যান্টিনেটাল চেক আপগুলো করে নেব, তখন অটোমেটিক বোঝা যাবে যে আমরা কতগুলো জিনিসকে মানে রেফার করে উন্নততর পরিষেবার জন্য নিয়ে যেতে হবে। তো সেই অনুযায়ী স্ক্রিনিং করলে আমার মনে হয় আমরা হয়তো এটাকে 0 লেভেলে নামিয়ে আনতে পারবো না, কিন্তু অনেকই কমিয়ে আনা যাবে। ঠিক। দর্শক বন্ধুরা, স্বাস্থ্য বা বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে যখন এই ধরনের ভাবনা নিয়ে কাজ শুরু হয়, গোটা একটা বছর এই ধরনের কাজ শুরু হবে, তখন অবশ্যই আমাদের প্রথমে নিজেদের জানতে হবে এবং অন্যদের জানাতে হবে, সচেতন করতে হবে যে কী করা উচিত, কী করা উচিত নয়। বিশেষ করে স্বাস্থ্যকর্মীরা সেটাই করছেন। এখন ভারতবর্ষে 2030 সালের মধ্যে ভারতবর্ষের লক্ষ্য যে এই যে প্রতি 1000 শিশুর মধ্যে মানে 1000 শিশু যারা জন্ম নেয় তার মধ্যে 12.2টি শিশু স্টিল বার্থ হয়, অর্থাৎ মৃত শিশুর জন্ম হয়, তা কমিয়ে 10-এর নিচে আনা।
এটাই কিন্তু লক্ষ্য 2030 সালের মধ্যে সেটা ভারতবর্ষের করা, এবং সেই লক্ষ্যে এগিয়ে যেতে গেলে কী কী করতে হবে, কী ধরনের চ্যালেঞ্জেস আছে সেসব বিষয় নিয়েও জানবো। কিন্তু ডাক্তারবাবু আজ যে কথাগুলো বলছেন আপনারা হয়তো শুনছেন, কারণ আগামী দিনে যারা নতুন অভিভাবক হবেন, যারা মা বাবা হতে চলেছেন আগামী দিনে, আপনাদের এসব জিনিসগুলো জেনে রাখা দরকার, কোথায় কোথায় কী কী করতে পারেন কী না করতে পারেন, এবং সব কিছু জেনে, কেন লিটারেসিও একটা বিরাট বড় বিষয়। আপনি শিক্ষিত হতে পারেন, কিন্তু এই বিষয়ে যদি আপনার শিক্ষা না থাকে যে একটি শিশুকে এই পৃথিবীতে আনার আগে আপনার কী কী করা উচিত কী কী করা উচিত না, তাহলে কিন্তু আপনি মুশকিলে পড়তে পারেন। স্যার, এই যে 2030-এর মধ্যে বলা হচ্ছে 10-এর নিচে নামিয়ে আনা হবে, মানে এটা লক্ষ্যটা আমাদের, এটা করার পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি মনে হচ্ছে আপনাকে? এটার মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে আমরা যে সমস্ত প্রেগনেন্সি কেসগুলিকে ওইগুলিকে আমাদের বিভিন্ন মেশিনারির আওতায় আনতে পারছি না। আচ্ছা। এবং যেটা সারা ভারতবর্ষে হয়তো আমাদের রাজ্যে পরিস্থিতিটা অনেক ভালো, কিন্তু অনেক রাজ্য আছে ভারতবর্ষে যেখানে বেসিক্যালি পেরিফারাল সার্ভিস আমাদের থেকে অনেক অনেক খারাপ। আচ্ছা। তো ওদের ক্ষেত্রে এই সমস্যাটা আরও বেশি। সেকেন্ড জিনিস, যে বাচ্চাটা হচ্ছে, আমি বলছি যে মায়ের থেকে শুরু করতে হবে, তার পুষ্টি, তার খাবার ঠিক রাখতে হবে। বাচ্চা যখন জন্ম নিচ্ছে, অনেক সময় আমাদের মধ্যে একটা মিসকনসেপশন আছে যে ব্রেস্ট ফিডিং আজকাল অনেকেই করাতে চান না, কিন্তু আর্টিফিশিয়াল ফিডিং ইজ নট এ সাবস্টিটিউট অফ ব্রেস্ট ফিডিং, এটা মনে রাখতে হবে। বাচ্চাকে অবশ্যই ব্রেস্ট ফিড করাতে হবে, এবং যে প্রথম যে কোলোস্ট্রাম যেটা বলে, ওই কোলোস্ট্রাম বাচ্চাটাকে দিতে হবে। যেটা বাংলায় আমরা শাল দুধ বলছি, অনেকে বলে সেটাকে না খাওয়াতে, কিন্তু সেটা মাস্ট খাওয়াতেই হবে। ওটা খাওয়ানো, ওটার মধ্যে অনেক ধরনের গুণ থাকে যেটা বাচ্চাকে বিভিন্ন ধরনের রোগ থেকে প্রতিরোধ করে। ওটাকে ন্যাচারাল ভ্যাকসিন বলা হয়। সেকেন্ড জিনিস হচ্ছে ব্রেস্ট ফিডিং এর যে সমস্ত উপকারিতা আছে, কারণ একটা ডাইরেক্ট মাদার টু বাচ্চার মধ্যে, এর মধ্যে শুধু এটা উপকারিতাই না, এবং মা আর বাচ্চার মধ্যে একটা বন্ডিংও সৃষ্টি করছে। আচ্ছা। তো এটা থেকে মায়েরও কিন্তু অনেক ধরনের উপকার হচ্ছে সেই ব্রেস্ট ফিডিং থেকে, বাচ্চার তো হচ্ছে। এটাকে ব্রেস্ট ফিডিংকে আমাদের প্রমোট করতে হবে যতটুকু সম্ভব। যেখানে সম্ভব না, কিছু কিছু মেডিকেল কারণ থাকে যেখানে সম্ভব হয় না মায়ের পক্ষে ব্রেস্ট ফিড করা, আজকাল তো ব্রেস্ট মিল্ক ব্যাংক ট্যাঙ্কও বেরিয়ে গেছে, তো ওগুলো আসতে আমাদের এখানে একটু সময় লাগবে, ততদিন অবধি আর্টিফিশিয়ালভাবে খাওয়াতে হবে। বাচ্চার ভ্যাকসিনেশন টাইম, যেগুলি অ্যাকচুয়ালি সরকারিভাবে ইউপিআই যে ভ্যাকসিনগুলো দেওয়া হচ্ছে, ওগুলি টাইমলি মা বাবাদের নিতে হবে, যাতে এই ভ্যাকসিনগুলি বাচ্চাদেরকে নেওয়া হয়, এবং ওইগুলি থেকে ওদেরকে বঞ্চিত করা যাবে না। এটা ওর বার্থ রাইট, এবং গভর্নমেন্ট ফ্রি অ্যাভেলেবল করছে এই সমস্ত ভ্যাকসিন। তো ভ্যাকসিনগুলি নিতে হবে। যদি এই সমস্ত জিনিস মেনটেন করে চলা যায়, আর ন্যাচারাল যেমন ঠান্ডা গরম এগুলির হাত থেকে, এগুলি তো আমাদের সবাই কম বেশি জানি। সেকেন্ড জিনিস হচ্ছে আমাদের আরেকটা জিনিসের উপর জোর দিতে হবে, এটা হচ্ছে ইনস্টিটিউশনাল ডেলিভারি। আচ্ছা। ম্যাক্সিমাম সময় আজকালও আমাদের যাতে বাড়ি ঘরে একটা আইডিয়া আছে যে অমুক সময় তো অমুক ধাই ছিলেন, হ্যাঁ ওরা খুব ভালো কাজ করেছেন, ওই সময়ে ওদের জায়গায় দাঁড়িয়ে ওরা খুব ভালো কাজ করেছেন, কিন্তু সমাজ এগিয়ে গেছে, বিজ্ঞান এগিয়ে গেছে। আজকের দিনে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আমরা সেই চিন্তা করতে পারি না যে গ্রামের পাহাড়ের একটা জঙ্গলে, যেখানে কোনো ধরনের হাইজিন থাকবে না, কিছু থাকবে না, একটা ডেলিভারি হবে, একজন ধাই ডেলিভারি করবেন। তো এই জন্য আমাদের এনকারেজ করতে হবে যাতে ইনস্টিটিউশনাল ডেলিভারি হয়, কারণ বাড়ি ঘরে আপনি যাই বলেন একটা হাইজিন মেনটেন করতে পারবেন না, ওটা থেকে তৎকালীন সময় তখন বোধহয় স্যার এত জার্মস আমাদের মানে চারপাশে ছিল না, বা এত ধরনের পলিউশন আমাদের ছিল না। তো এখন, তখন হয়তো সেটা সম্ভব ছিল, বা তখন হলেও খুব একটা বেশি ইনফেক্টেড হতো না। আজকাল ইনফেকশন হয়ে যাওয়ার খুব তাড়াতাড়ি সম্ভাবনা থাকে, তার জন্য ইনস্টিটিউশনে করানোটাই ভালো, অনেকেই বলেন। হ্যাঁ, এটাও একটা কারণ কি তখন হয়তো এই ধরনের ছিল না। সেকেন্ড জিনিস হতে পারে তখন এত রিপোর্টিংও ছিল না, রাইট, কি হচ্ছে মানুষের কিছু না, সবকিছু মানুষ ভাগ্যের উপর ছেড়ে দিত। তো কিন্তু এখন আজকের দিনে দাঁড়িয়ে ওই বিতর্কে আমাদের অংশ না নেওয়াই ভালো, কিন্তু আমাদের আবেদন থাকবে যে ইনস্টিটিউশনাল ডেলিভারি করান আপনার বাড়ি। এবং দেখেন এখানে একটা এমন একটা সিস্টেম আছে, সাপোজ কোনো পিএসসিতে আপনি নিয়ে গেলেন, ওইখানে ওরা দেখলো কোনো কারণে আপনার ডেলিভারি হচ্ছে না, ওইখান থেকে কিন্তু ওই মাকে রেফার করে দেবে আরেকটা সেন্টারে, এবং ওই রেফার কিন্তু নিজের গাড়িতেই করা হবে। হ্যাঁ, রোগী কল্যাণ সমিতির তরফ থেকে বিভিন্ন হসপিটালে বিভিন্ন ফান্ডও দেওয়া হচ্ছে, ওইখান থেকে ওদের ওইটা অ্যারেঞ্জমেন্ট করানো হয়। তো যার ফলে ওদের খুব একটা খরচা হয় না। হ্যাঁ, 2-4 দিন এখানে হয়তো বাড়ি থেকে দূরে থাকা একটু সমস্যা হতে পারে, কিন্তু যেহেতু আপনি একজন সুস্থ সবল বাচ্চা চাইছেন, এবং যে ভবিষ্যতে বেসিক্যালি আমাদের দেখভাল করবে,
তো এই ধরনের যখন সুস্থ সবল বাচ্চা চাই তখন এতটুকু পরিশ্রম করে আমি বলবো যে আপনারা সেই পরিষেবাটুকু নিন, যে কোনো ধরনের ডেলিভারি, কখনো হোম ডেলিভারির এখন আজকালকের দিনে আর সেটা জায়গা নেই, ইনস্টিটিউশনে নিয়ে আসুন এবং বিভিন্ন ধরনের যে সমস্ত প্রতিকূলতা আছে বা বাচ্চাদের যে সমস্ত প্রবলেম হচ্ছে ডেলিভারির সময় আমরা দেখছি প্রলং ডেলিভারি হচ্ছে বিভিন্ন জায়গায়, যেটা প্রিভেন্ট করা যেত। অনেকের হয়তো ইন্টারভেনশন বা সিজারিয়ান সেকশন করলে আগে হয়ে যেত, দীর্ঘক্ষণ থাকার পরে বাচ্চাও খারাপ হচ্ছে, মাও খারাপ হচ্ছে। তো এই সমস্ত জিনিস আমরা অ্যাভয়েড করতে পারি এবং আমরা সেই বাচ্চাদের সেই ডেথ রেটকে আরও কমিয়ে আনতে পারি। স্যার, এই যে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি মায়েদেরও কিছুটা করা প্রয়োজন। আজকাল আমরা খুব দেখছি যে ছোট বাচ্চারা ভীষণ ওবেস, একদম হয়তো 10-15 বছরের নিচে বাচ্চারাও, বেশিরভাগ বাচ্চাদেরই আমরা বিশেষ করে আরবান এলাকাতে আমরা খুব ওবেস দেখছি। তো এটার সঙ্গে স্যার মায়ের পুষ্টির কোনো সম্পর্ক আছে বা বিফোর বার্থের কোনো সম্পর্ক আছে? একটি বাচ্চা কিভাবে ওবেস না হয়ে সুস্থ সবল হবে এবং নর্মাল ওয়েটের হবে? এখন মায়ের যদি ডায়াবেটিস থাকে বা উনি যদি প্রেগন্যান্সিকালীন সময়ে ডায়াবেটিসের লক্ষণ দেখা দেয় তো বাচ্চা ওবিস হতেই পারে। আচ্ছা, তো এটা একটা কারণ। কিন্তু বাচ্চা যে ওবিস হচ্ছে এটা কিন্তু জন্মের পরেই হচ্ছে। আচ্ছা, কারণ আমি বললাম না যে আমাদের ফিডিং স্টাইল বা আমাদের খাবার দাবারের এখন পরিস্থিতি বদলে গেছে। আমরা এখন ফাস্ট ফুড, রেডিমেড ফুডের উপর বেশি ডিপেন্ড করছি, প্যাকেজড ফুডের উপর বেশি ডিপেন্ড করছি। যেই ফলটা আমি কেটে খেতে পারি ওইটা আমি কেটে খাচ্ছি না, আমি জুস করে খাচ্ছি। তো যার ফলে এবং ছেলেমেয়েরা কি করছে, ওদেরকে যদি সামান্য রুটি চাল ভাত দেওয়া হয় ওটা পছন্দ করছে না। ওরা সেই বাইরের কোনো ফাস্ট ফুড যেটা অ্যাকচুয়ালি কি কোয়ালিটিতে সাপ্লাই হচ্ছে ওটা আমরা জানি না। তো ওইগুলি থেকে বিভিন্ন ধরনের জিনিস তৈরি হয় এবং একটা স্টাডি আমরা করেছি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের তরফ থেকে 9টা স্কুলে, এবং বনেদি স্কুলগুলিও আছে, আমি নাম বলছি না, এর মধ্যে নর্মাল স্কুলও আছে। আমরা একটা ফাইন্ডিং দেখেছি যতগুলো মিউনিসিপ্যাল এরিয়ার মধ্যে যতগুলো স্কুল আছে, আমরা যেগুলিকে বনেদি স্কুল বলছি, এইগুলো ছেলে মেয়েদের স্বাস্থ্য রাদার খারাপ। আচ্ছা, এরা ওবিস, এদের কিছু কিছু হাইপারটেনশন অলরেডি শুরু হয়ে গেছে, প্রেসার অনেকের আমরা ইভেন লিপিড প্রোফাইলে গিয়ে দেখেছি যে ওদের লিপিড প্রোফাইলটাও ঠিক না। তো আমরা ওইটা ওদের স্কুল অথরিটিকে চিঠি দিয়ে জানিয়েছি যে যাতে প্যারেন্টসদেরকে করা হয়। তো এখন হচ্ছে যে প্যারেন্টসরাও আজকাল স্ট্রেসের মধ্যে আছেন, 9টার মধ্যে সবার বেরিয়ে যেতে হবে, মাও বেরিয়ে যাচ্ছেন, বাবা বেরিয়ে যাচ্ছেন, নিউক্লিয়ার ফ্যামিলি, বাড়িতে লোক নেই। তো যাই হয় একটা 2-4টা কিনে করতে, কিন্তু এটার মধ্যেই আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে যে আজকে আমি যা খাবার খাচ্ছি সেটাই আমার ইনভেস্টমেন্ট। ব্যাংকে আমি কত টাকা ইনভেস্ট করছি এটা ইনভেস্টমেন্ট নয়। আমি আজকে কি খাবার খাচ্ছি, আমার শরীর কিভাবে আছে, ওটাই আমার ইনভেস্টমেন্ট। কারণ হয়তো ভবিষ্যতে সেই ব্যাংকের টাকার আমার প্রয়োজনই হবে না আমার চিকিৎসার জন্য। ঠিক, আমার হেলথ ইজ ওয়েলথ, এটা এখানে অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। স্যার, খুব বেশি সময় নেই হাতে, আমাদের অনুষ্ঠানের সময় ফুরিয়ে এসেছে। বিশ্ব স্বাস্থ্য দিবস 7ই এপ্রিল, এবারে ভাবনা খুব সুন্দর ভাবনা, হেলদি বিগিনিংস হোপফুল ফিউচার। তো যেতে যেতে আমাদের দর্শক বন্ধুদের, বিশেষ করে আগামীর মা বাবা যারা আছেন, তাদেরকে হেলদি বিগিনিং করার জন্য কি পরামর্শ দেবেন? আমাদের যেই গর্ভবতী মায়েরা আছেন তাদেরকে আমি যেভাবে বলেছি ওদেরকে সেইভাবে করুন, একটু বিশেষ যত্ন নিন এবং সময় সময় মতো ওদেরকে পরীক্ষা নিরীক্ষাগুলি করিয়ে নিন, নিকটবর্তী স্বাস্থ্যক্ষেত্রে যোগাযোগ করুন, মায়েদেরকে ঠিকমতো পুষ্টি দিন, ওদেরকে ঠিকমতো। আরেকটা জিনিস আমি যেটা বলতে ভুলে গেছি, শুধু খাবার, এক্সারসাইজ এগুলিতে হবে না, মানসিক শান্তি কিন্তু একটা বিরাট প্রবলেম। ওই সময় মেয়েদের মধ্যে বিভিন্ন ধরনের, আপনি যারা আমাদের মায়েরা আছেন যারা প্রেগনেন্সি কনসিভ করছেন, বিভিন্ন ধরনের হরমোনাল প্রবলেম হয়, তো একটু মেন্টাল সেট আপের প্রবলেম হয়। ওদেরকে সময় দিন, পরিবারের সাথে সময় কাটান। তো আপনি যদি পরিবারের সাথে ভালো সময় কাটান তো সুন্দর একটা ভবিষ্যৎ আপনার কাছে আসবে, আপনার যে অতিথিটি আসবে সেটা সুন্দর সবল সুস্থ হবে এবং ভবিষ্যতে সুবল সুস্থ একটা দেশ গড়ে তুলতে আমার মনে হয় এটা হবে সময়োযোগী একটা পদক্ষেপ। এবং WHO খুব সুন্দরভাবে এবারের জন্যে এই স্বাস্থ্যকর সূচনা আশাবাদী ভবিষ্যৎ এই জিনিসটাকে সামনে রেখে আর এইবারের থিম নিয়ে এসছেন। এই জন্য আমাদের মনে হয় আগামী 1 বছর আমাদের এই জিনিসটার প্রতি মনোযোগ দেওয়া উচিত এবং আমাদের মায়েদেরকে সুরক্ষিত রাখা উচিত। অসংখ্য ধন্যবাদ স্যার, আচ্ছা সঙ্গে থাকার জন্য, আপনি এই গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করলেন। ধন্যবাদ স্যার সময় দেওয়ার জন্য আজকে। দর্শক বন্ধুরা, আজকের শিশুরা আগামীর ভবিষ্যৎ, আর আজকের শিশুদের সুস্থ রাখতে গেলে বা আগামীর ভবিষ্যৎকে সুস্থ রাখতে গেলে অবশ্যই মায়েদের সুস্থ থাকতে হবে। তাই প্রত্যেক মাকে সুস্থ রাখার দায়িত্ব আমাদের।
কারণ শিশুরা ভালো থাকলে আগামী ভবিষ্যৎ ভালো হবে এবং আগামী ভবিষ্যৎ ভালো হলে রাষ্ট্র এগিয়ে যাবে। তাই আমরা সবাই মিলে চেষ্টা করব এবারের যে বিশ্ব স্বাস্থ্য দিবসের ভাবনা, যে হেলদি বিগিনিংস হোপফুল ফিউচার, যে স্বাস্থ্যকর সূচনা এবং আশাবাদী ভবিষ্যৎ, তা বজায় রাখতে সবাই চেষ্টা করব শিশুদের এবং মায়েদের স্বাস্থ্যের বিশেষ গুরুত্ব নিতে। আপনার সঙ্গে থাকুন, সবাই ভালো থাকুন। নমস্কার।